রাতের বিভীষিকা চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে আবার চলে এলাম নতুন সত্য ভৌতিক ঘটনা নিয়ে। প্রথমেই বন্ধুরা, আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার দুটো কথা ভুল বলার জন্য। এর জন্য আমি ক্ষমা প্রার্থী। প্রথমটা হচ্ছে, আমি জায়গাটার নাম ভুল বলেছিলাম। জায়গাটার নাম হাড়োয়া, হাবড়া নয়। আসলে হাওড়া ও হাড়োয়া এই দুটো নাম আমি গুলিয়ে ফেলেছিলাম। আমি ভাবছি যে হাওড়া তো নয়, তাহলে হাবড়া হবে, এই ভেবেই আমি বলে ফেলেছিলাম যে হাবড়া। আরেকটি কথা হলো, আমি বলেছিলাম যে সামনের সপ্তাহে আরেকটি ঘটনা তোমাদের শেয়ার করব, কিন্তু নানান অসুবিধার জন্য পেরে উঠিনি। এর জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। যাক, আর কথা না বাড়িয়ে মূল বিষয়ে চলে আসি। আজকের ঘটনাটি ওই দিদাকে নিয়েই। তা আমি আগের ঘটনায় বলেছিলাম যে দিদা কিন্তু খুব সাহসী ছিলেন। যখনই দাদুর নাইট ডিউটি পড়তো, দিদা বাচ্চাদের নিয়ে একাই থাকতেন ওই গ্রামের বাড়িতে। গ্রামের বাড়ি তো আর ঘেঁষাঘেঁষি না শহরের বাড়ির মতন, অনেকটাই ফাঁকা ফাঁকা। এইরকমই একদিন দাদুর নাইট ডিউটি ছিল। দাদু বিকেলে বেরিয়ে পড়তো। তারপর দিদা ছেলে মেয়েদের পড়াশোনা হয়ে গেলে তাদের খাইয়ে ঘুম পাড়িয়ে দিতেন। তারপর দিদা ঘরে কিছু কাজকর্ম করতেন। কাজকর্ম হয়ে গেলে রাতের খাবার খেয়ে বাড়ির চারপাশটা ঘুরে দেখতেন যে সব ঠিক আছে কিনা। তা দিদা সেই দিনও বাড়ির চারপাশটা ঘুরে দেখছে। ঘুরে যখন ঘরে ঢুকছে, তখন দিদা পায়ের আওয়াজ শুনতে পেল। তো দিদা ভাবলো এ নিশ্চয়ই চোর, পুকুরে মাছ ধরার জন্যই এসেছে। দিদা আবার পেছনের দিকে যায়, গিয়ে দেখে কেউ নেই, সব দিক দেখলো। দিদা অনেকক্ষণ না দাঁড়িয়ে ওখানে রইল, যে দেখি কিছু যদি দেখতে পাই বা কিছু হয়। তাই কিছু দেখতে না পেয়ে দিদা চলে আসে ঘরে। ঘরে এসে বেড়ার দরজাটা দিয়ে ভেতরের ঘরে ঢুকে যখন কাঠের দরজাটা দিয়ে শুতে যাবে, এমন সময় পুকুরে জলের আওয়াজ। পুকুরে জাল ফেললে যেরকম একটা আওয়াজ হয়, পুরো সেরকম আওয়াজ। মনে হলো পুকুরে কেউ জাল ফেললো। পাড়াটাও পুরো নিস্তব্ধ, কেউ জেগে নেই। তার উপরে আবার শীতকাল, যার জন্য আওয়াজটা আরও জোরে। তারপরে তো গ্রাম, সবাই শুয়ে পড়েছে তাড়াতাড়ি। দিদা না শুয়ে দাঁড়িয়ে রইল, দেখি তো কি করে। শোনে আবার জাল ফেলার আওয়াজ। তখন দিদা হেরিকেন নিয়ে বাইরে বেরোতে যাবে, এমন সময় পায়ের আওয়াজ। দিদা চুপ করে দাঁড়িয়ে রইল, কি হচ্ছে। তারপর পায়ের আওয়াজটা পুরো পুকুরের থেকে আস্তে আস্তে ঘরের দিকে আসছে, এরকম পুরো বেড়ার দরজাটার কাছে অবধি এলো আওয়াজটা। পায়ের আওয়াজ শোনা যাচ্ছিল এই কারণ উঠোনে শুকনো পাতা পড়ে রয়েছে। শীতকাল, শুকনো পাতা পড়ে, তার উপর দিয়ে হাঁটলে তো আওয়াজ তো হবেই। যত সকালবেলায় ঝাঁটা দিয়ে ঝাড় দেওয়া হোক না কেন, পাতা শুকনো পড়বেই। সেই ওপর দিয়ে হাঁটছিল, তাই জন্যে আওয়াজটা আরও বেশি শোনা যাচ্ছিল। তো কিছুক্ষণ হলো পায়ের আওয়াজটা বেশ চুপচাপ। দিদা ভাবলো হয়তো চলে গেছে। দেখি তো বেড়াটার ফাঁক দিয়ে, বেড়ার মধ্যে তো ফাঁকা থাকে। দিদা বেড়া ফাঁক দিয়ে দেখার চেষ্টা করলো, কিন্তু কিচ্ছু দেখতে পেল না। দিদা ভালো না, চলেই গেছে, বরং থাক। দিদা শুতে যাবে বলে ঘুরছে, হঠাৎ বেড়ার আওয়াজ। দিদা সঙ্গে সঙ্গে ঘুরে বেড়ার ফাঁক দিয়ে দেখে বেড়াটা আস্তে আস্তে সরিয়ে দিচ্ছে, কিন্তু কেউ নেই, অথচ বেড়া সরে যাচ্ছে। দিদা ভাবলো কি আশ্চর্য,
বেড়া কে খুলছে। তারপর পায়ের ধপধপ আওয়াজ, মেঝের ওপর দিয়ে খালি পায়ে হাঁটলে একটা আওয়াজ হয়, সেই আওয়াজ, অথচ কেউ নেই। দিদা তখন একটু ভয় পাচ্ছিল, তবুও সাহস করে বড় ছেলেকে ডাকে। বড় ছেলেকে যখন ডাকছে দিদা, তখন কাঠের দরজাটা নাড়াচ্ছে ঠক ঠক করে। তখন বড় ছেলে উঠে গেছে। দিদা সমানে বলে যাচ্ছে, খোকা তোর বাবাকে ডাকতো, কে এসেছে, দরজা নাড়াচ্ছে। তখন দিদা সমানে বলে যাচ্ছে, খোকা তোর বাবাকে ডাকতো, কে এসছে, দরজা নাড়াচ্ছে। আর আমাকে বটিটা দিত, কেটেই ফেলে দেবো, কার এত সাহস। এইসব কথা যখন জোরে জোরে দিদা বলছে, ততক্ষণে মামির আর সব ভাই বোনরা উঠে গেছে। ভাই বোনরা তখন খুব ছোট দেখে আর দিদার এই জোরে জোরে কথা বলাতে না, তারা জোরে জোরে কাঁদতে শুরু করেছে। তখন দরজার আওয়াজটা থেমে যায়। দিদা তাড়াতাড়ি আবার বেড়ার কাছে আসে, দেখে যে কেউ বেরিয়ে গেলে কোনো কিছুর সঙ্গে ধাক্কা খেলে যেরকম নড়ে ওঠে কোনো কিছু, ঠিক সেই রকমই মনে হলো বেড়াটার সঙ্গে ধাক্কা খেয়ে বেড়াটা নড়ে উঠল, অথচ কাউকে দেখা গেল না। দিদা অনেকক্ষণ চুপচাপ ওখানে দাঁড়িয়ে রইল, যে দেখি তো আর কেউ আসে বা কিছু ফিরে আসে কি না। দেখে না, আর কেউ ঢোকেনি। বাইরে বেড়াটা ওরকমই খোলা ছিল। দিদার বাইরে বেরিয়ে বেড়াটা আর দেয়নি। ওই রাতটা কোনো রকমে কাটলো। পরের দিন দাদু আসতে দাদুকে সব বলল দিদা। সবাইকে জিজ্ঞাসা করাতে, যারা পুরনো ওখানে প্রতিবেশী, তারা বলল যে ওই জায়গায় নাকি একজনকেও কবর দেওয়া হয়েছিল, সেই জন্য হয়তো এইসব কাণ্ড হচ্ছে। তারপর ওই ওঝাকে ডাকা হয়, যে ওঝা দাদুকে ঝাড়িয়েছিল বা যে দেখে বলেছিল বাড়িটা ভালো নয়। সে ওঝা কী করে ওই বাড়িটি ঠিক করলো সে আর আমাদের জানা নেই, কারণ এখন আর আমার মা ও মামিও বেঁচে নেই যে তাদের কাছে শুনবো। তারা বেঁচে থাকলে জানতেও পারতাম যে কী করে বাড়িটাকে বাঁচালো। আমরা তখন তো খুবই ছোট, শুধু ঘটনাটি শুনেছি। কী করে বাড়ি বাঁচালো, কী করে করলো, সেই সবটা শুনিনি। আমাদের শুধু ঘটনাটা জানার দরকার, ওইটুখানি শুনেই ব্যাস উঠে গেছি। এখন তো সে আর গ্রামের বাড়ি নেই, এখন তো পাকা বাড়ি হয়ে গেছে। তো এইটুখানি গল্পটি আমি তোমাদের কাছে শেয়ার করলাম। জানি না তোমাদের ঘটনাটা শুনলে কেমন লাগবে। যদি ঘটনাটি শুনে তোমাদের ভালো লাগে তাহলে কমেন্টে জানিও। আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আরও নতুন সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য।